সকলকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণীর চিরদিনের কবিতার কবি পরিচিতি, বিষয়বস্তু, নামকরণের সার্থকতা ইত্যাদি একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের এই কবিতারই মূল কবিতার প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যখন এই ভিডিওটি দেখবে, অর্থাৎ অনলাইনে এই ক্লাসটি যখন দেখবে, তখন তোমাদের যে সাহিত্য মেলার যে মূল বইটি, সেই বইটি ৭৪ পেজের অংশটুকু দেখবে এবং বইটি পাশে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি যে চিরদিনের কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য পল্লী বাংলার প্রকৃতি চিত্রের পাশাপাশি গ্রামীণ মানুষের জীবন সংগ্রামের কথাও তিনি তুলে ধরেছেন। গ্রামীণ মানুষের জীবনযাত্রা এবং দুর্ভিক্ষের অভিশাপমুক্ত হয়ে কিভাবে তারা জীবনযুদ্ধে সামিল হয়েছে, সেই সব বিষয় এই কবিতাটিতে তিনি অতি সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আলোচনার সুবিধার্থে এই কবিতাটিকে আমরা যদি দুটি অংশে ভাগ করে নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একদিকে গ্রামীণ পল্লী প্রকৃতির সুন্দর চলমানতার ছবি, সুন্দর জীবনযাত্রার ছবি, অন্যদিকে দুর্ভিক্ষ কবলিত গ্রাম, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষের কবলে পড়ে মানুষ কিভাবে দিশেহারা হয়ে গিয়েছে, সেই সঙ্গে সেই প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠে মানুষ কিভাবে তাদের জীবন সংগ্রামে জয়ী হয়েছেন, এই দুটি বিষয়কেই কবি তুলে ধরেছেন। তো এবার চলে আসা যাক মূল কবিতায়। দেখো, এখানে কবিতার প্রথম অংশেই কবি বলছেন, এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। এখানে কবি কি বলতে চেয়েছেন? এখানে গ্রামটিকে লাজুক বলেছেন। গ্রামটি কেমন? বৃষ্টিমুখর লাজুক গ্রাম। সেই লাজুক গ্রামের অবস্থাটি কেমন? না তো সেই গ্রামটি ব্যস্ত ঘড়ির কাঁটার মতো এসে থেমে গেছে। এই দুটি লাইনে কবি কি বলতে চেয়েছেন? এখানে একটি শব্দ দেখো, বৃষ্টিমুখর। বৃষ্টিমুখর কথার অর্থ হচ্ছে বৃষ্টি পতনের ধ্বনিপূর্ণ। লাজুক অর্থাৎ গ্রামটি যেন লজ্জায় অবনত অবস্থায় রয়েছে। আসলে কবি আলোচ্য অংশটিতে গ্রাম বাংলার প্রকৃতিকে তুলে ধরেছেন। বর্ষাকালে পল্লী বাংলার গ্রামকে দেখে মনে হয় লজ্জায় যেন নিজেকে লুকিয়ে রেখেছে। এখানে কোনো ব্যস্ততা নেই। গ্রামের মানুষেরা শহরের মানুষের মতো ঘড়ি ধরে কাজ করে না। তাদের অফুরন্ত সময় প্রবহমান কর্মচাঞ্চল্যে নিয়োজিত থাকে। তাই ঘড়ির কাঁটা এখানে যেন থমকে যায়। অর্থাৎ গ্রামীণ এবং শহুরে দুই জীবনযাত্রার পাশাপাশি ছবিকে তিনি তুলে ধরেছেন, বিপরীতধর্মী ছবি। এখানে গ্রামের মানুষ অত সময় ধরে কাজ করে না, কিন্তু শহরের মানুষ ঘড়ি ধরে সময়ের মূল্য নিয়ে তারা যেন কাজ করে। তাই ঘড়ির কাঁটা এখানে যেন
থমকে যাই। এরপরে কি বলেছেন কবি? দেখো, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। আসলে এখানে সেই গ্রামীণ প্রকৃতির, পল্লী বাংলার সবুজ মাঠের ছবিকে তিনি তুলে ধরেছেন। সবুজ মাঠ, নিঃসর্গ প্রকৃতি, সেই মাঠে যেন পথ নেই, কিন্তু তবুও সেই সবুজ মাটি মানুষকে যেন পথ দেখিয়ে নিয়ে যায়। অর্থাৎ সেখানে হাঁটা পথ রয়েছে। মানুষের কর্মব্যস্ততার, মানুষের চাঞ্চল্যের, সেই কৃষকদের পায়ে পায়ে পথ হাঁটা রয়েছে। সেই পথ হাঁটাই যেন মানুষকে পথ চিনিয়ে দেয়। এরপরে কি বলতে চেয়েছেন? জোড়া দেখি তার পাড়েতে তালের সারি, দূরে বাস ছাড়ে আত্মদানের সাড়া। এখানে একটি শব্দ দেখো, আত্মদান। আসলে আত্মদান কথার অর্থ হলো পরের জন্য নিজের জীবন দান, পরের জন্য নিজের জীবন দান। এখানে সেই গ্রামে সুন্দর ছবি রয়েছে, সেখানে জোড়া দিঘি রয়েছে, সেই দিঘির পাড় রয়েছে, সেই দিঘির পাড়ে সারিবদ্ধ অবস্থায় তাল গাছ রয়েছে, সেই দিঘি থেকে দূরে বাঁশঝাড় রয়েছে। সেই বাঁশঝাড়, অর্থাৎ কবির কাছে মনে হয়েছে যেন সেই বাঁশঝাড় আত্মদান করেছে, অর্থাৎ নিজেকে যেন বিলিয়ে দিয়েছেন। আসলে এখানে এই আত্মদানের মধ্য দিয়ে কবি গ্রামীণ মানুষের সেই আত্মদানের কথাই তুলে ধরেছেন। অর্থাৎ গ্রামের মানুষ নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে, নিজের জীবনযাত্রাকে চলমান অবস্থায় রাখার জন্যে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা যেন নিজেকে সঁপে দিয়েছে, আত্মদান করেছে, নিজেকে বিলিয়ে দিয়েছে, এটাই কবি বলতে চেয়েছেন। এরপরে দেখো, পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। এখানে কিষান পাড়াকে অমর বলা হয়েছে, কারণ সেই গ্রামে কৃষকরা সুদূর অতীতকাল থেকে আজ পর্যন্ত, এমনকি কবি মনে করেন ভবিষ্যৎকালেও তাদের যে কর্মপ্রবাহ, সেই কর্মপ্রবাহ অব্যাহত রয়েছে। এখানে কিষানপাড়া নীরব কেন? এখানে পচা জল আর মশার কবলে পড়ে সেই কিষানপাড়া যেন নীরব হয়ে পড়েছে। পচা জল আর মশার অত্যাচারে গ্রামগুলি রোগ জর্জর, নীরব হয়ে রয়েছে। তাই কবি বলছেন যে পচা জল আর মশার অহংকারী, নীরব এখানে অমর কিষানপাড়া। কিষানপাড়া এখানে অমর অবস্থায় রয়েছে, অর্থাৎ কিষানপাড়া যেন অমরত্ব দান করেছে। তাদের যে কর্মমুখর, কর্মচাঞ্চল, সেই ব্যস্তমুখর ছবি, সেটা চিরকালীন, চিরচলমান। তাই এখানে কবি কিষানপাড়াকে অমর বলেছেন। এরপরে কি বলছেন দেখো, এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। সেই সুন্দর গ্রাম, সেই গ্রামে পাশেই রয়েছে মজা নদী। মজা নদী কথার অর্থ হচ্ছে বুজে যাওয়া নদী। সেই নদীর জল নেই, অথচ বর্ষার সময় সেই নদী ফুলে ফেঁপে ওঠে, যেন বিদ্রোহ ঘোষণা করছে। তাই কবি মনে করছেন যে
এই বর্ষার সময় সেই নদী জল স্ফীত হয়ে যেন বিদ্রোহ করে। আসলে এখানে কবি কি বলতে চেয়েছেন? বর্ষায় বাংলাদেশের রূপ বর্ণনা প্রসঙ্গেই আলোচ্য অংশটি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। বাংলাদেশে বর্ষা আসে বীরের মতো। মজে যাওয়া নদীনালা, খালবিল বর্ষার জলে টইটুম্বুর হয়ে ওঠে। তখন নদীর জল পাড় উপচে গ্রামকে ভাসিয়ে নিয়ে যায়। নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে, অর্থাৎ সে যেন বিদ্রোহ ঘোষণা করে। আসলে আলোচ্য অংশে বঙ্গপ্রকৃতি রূপের একটি বিশেষ দিক প্রকাশের সঙ্গে সঙ্গে কবি অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর গ্রামের মানুষদের জীবনী শক্তি আর শ্রমকে সম্মান জানিয়েছেন। এরপরে দেখো, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। তাহলে গোয়ালে ইশারা পাঠায় কে? সবুজ ঘাস, অর্থাৎ সেই কৃষকরা গোয়ালে তাদের সেই গৃহপালিত পশু, গরু, ছাগল ইত্যাদিকে তারা কি করে? সবুজ ঘাস দেয়। আর সেই সবুজ পল্লী প্রকৃতি, সেই সবুজে ভরপুর সেই গ্রাম, চারিদিকে সবুজের সমারোহ, সেই সবুজ দিয়ে যেন গ্রামটি ঘিরে গেছে। আর যে কারণে সেই গ্রামটি কবির কাছে মনে হয়েছে যেন গ্রামটি সবুজ ঘাগরা পরে। এখানে ঘাগরা বলতে আসলে এখানে পা পর্যন্ত ঢিলে ঢালা পোশাককে বুঝিয়েছেন কবি। এরপরে দেখো, রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। সারাদিনের কর্মময়, কর্মমুখর মানুষের জীবনযাত্রা, সেই সারাদিন অতিক্রান্ত হয়ে সন্ধ্যা নামে শাঁখ বাজিয়ে যেন সন্ধ্যা তথা রাত্রিকে স্বাগত জানায় কৃষক বধূরা। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। আর কৃষক সম্প্রদায় তারা সারাদিন মাঠে কাজ করে চলেছে, যেন ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। এই নিরন্তর কর্মধারাই যেন তাদের জীবনের চলমানতা। সেই কৃষককুল, কৃষক সম্প্রদায় তারা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠ দিয়ে উঠে আসছে সেই তাদের যে কৃষকদের যে পায়ে হাঁটা পথ, আলপথ, আলির পথ, সেই আল দিয়ে যে তাদের কৃষকদের পায়ে হাঁটা পথ, সেই পথ দিয়েই তারা কি করছে? ঘরে ফিরছে। এরপরে দেখো কি বলছে, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। অর্থাৎ সন্ধ্যার সময় সেই গ্রামে রয়েছে প্রাচীন বটতলা রয়েছে। সেই বটতলার সময় কি হয়? সেই গ্রামের সমস্ত কৃষক সম্প্রদায়, ছেলে বুড়ো বয়স্ক সকলেই সেখানে জড়ো হয়। সেখানে যেন জনমত গড়ে তোলে, অর্থাৎ সুদূর সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইত্যাদির বিষয় নিয়ে সেখানে যেন সকলেই আলোচনা ব্যস্ত থাকে। আর সারা সব সময় কি হয়? সেই বুড়ো বটতলায় সকলকে যেন ডাকে, সকলে যেন সেখানে মিলিত হয়। আর বয়স্ক মানুষরা, বয়স্করা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, বিভিন্ন বিষয় নিয়ে জনমত গড়ে তোলে। এই হচ্ছে এই অংশটুকুর বিষয়বস্তু। অর্থাৎ কবি এই অংশটুকুতে যে সমস্ত
বিষয় তিনি বলতে চেয়েছেন সেই বিষয়গুলি নিয়ে আমি ব্যাখ্যা করার তথা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তোমাদের কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। তো এরপরে দেখো, আমি যতটুকু অংশ তোমাদের পড়ালাম, বোঝালাম, সেই জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে। সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা বাড়িতে তৈরি করবে। সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি বলছি। দেখো, এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। এছাড়া এ গ্রামের পাশে মজা নদী 12 মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। এই হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন। তো এরপরে আমি চলে আসব যে যতটুকু অংশ আমি পড়ালাম সেই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো প্রথমে দেখো, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে। ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গ্রামে এসে থেমে গেছে। এরপরে, তালের শাড়ি কোথায় আছে। জোড়াদিঘির পাড়ে তালের শাড়ি আছে। কিষান পাড়া নীরব কেন। পচা জল আর মশার অত্যাচারে কিষান পাড়া নীরব। বর্ষায় কে বিদ্রোহ করে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মজা নদী বর্ষার জলে ফুলে ফেঁপে উঠে বিদ্রোহ করে। কে গোয়ালে ইশারা পাঠায়। সবুজ ঘাস গোয়ালে ইশারা পাঠায়। তারপরে, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়। সন্ধ্যায় শাঁখ বাজিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়। এ গ্রাম সবুজ ঘাগরা পরে কেমন কিসের। এ গ্রাম ঘাসের তৈরি নতুন সবুজ ঘাগরা পরে। এরপরে, কোথায় জনমত গড়ে ওঠে। সন্ধ্যায় বুড়ো বটতলা জনমত গড়ে ওঠে। এই হচ্ছে কবিতার ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ লাইন। সেই সঙ্গে আমি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। পরবর্তী অংশটুকু নিয়ে আমি আবার আলোচনায় আসব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।